প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পে আমরা এখনো পর্যন্ত যতটা পড়েছি তাতে আমরা দেখেছি যে মোক্তার মশাই তার মোক্তারি জীবনের শেষ দিনটা অত্যন্ত গৌরবের সঙ্গে কাটিয়ে তারপরে মোক্তারি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পিছনে তিনটে কারণ আগের ভিডিওতে বলা হয়েছে। এক হচ্ছে বয়স হয়েছে, দ্বিতীয় হচ্ছে এখন নতুন পাশ করা মোক্তার এসে গেছে, মুখুজ্জি মহাশয়ের আয় কমে গেছে, আর ৩ নম্বর হচ্ছে আগেকার জজ যারা ছিলেন, হাকিম বিচারক, তারা যেরকম সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, এখনকার নতুন হাকিম আর বিচারকগণ সেরকম সম্মান করেন না। ফলে উনি ছেড়ে দেবো ভাবছিলেন অনেকদিন থেকে, কিন্তু ছেলে দুটো তো অমানুষ, 3টে ছেলের 2টো অমানুষ। আরেকটা পড়াশোনা করছে, কি করবে জানি না, সেটাও মানুষ হবে না অমানুষ হবে সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু বিরক্ত হয়ে ছাড়বো করে 1 বছর টেনে তারপরে ছেড়ে দিলেন। আর শেষ দিনের কাহিনীটা আমরা জেনেছি, জজ সাহেবের কাছে প্রচণ্ড প্রশংসা পেয়েছিল। এই যে ব্যবসায় ছেড়ে দিলেন, ব্যবসায় ছাড়িয়া কায়ক ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। কায়ক ক্লেশ মানে হচ্ছে, কায়া মানে শরীর, ক্লেশ মানে কষ্ট, শারীরিক কষ্টের মধ্য দিয়ে, কিন্তু এখানে সেই অর্থে নয়। কায়ক ক্লেশে মানে কষ্টে সৃষ্টে, ঠিক আছে। সংসারে রোজগার কমে গেছে অথচ আয় কমেনি, মানে ব্যয় কমেনি। আয় কমে গেছে, ব্যয় কমেনি, বরং ব্যয় বাড়ছে। তাহলে ফলে কি হওয়া উচিত? অসুবিধা হওয়া উচিত, সমস্যা হওয়া উচিত, এবং সেটাই হচ্ছে। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। যখন আমার রোজগার কমে যায় তখন আমাদের খরচা কমাতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, একরকমভাবে জীবনযাপনে অভ্যস্ত, তো দুম করে খরচা কমানো বললেই খরচা কমানো যায় না। তাহলে রোজগার কমে গেছে, খরচা কমানো যাচ্ছে না, হাজার চেষ্টা করে উনি খরচা কমাতে পারছেন না। এখন কিছু টাকা সঞ্চয় করেছিলেন, একটা ইচ্ছে ছিল যে সেই সুদের টাকায় জীবনযাপন করব, কিন্তু যখন খরচা কমাতে পারছি না তখন শুধু সুদের টাকায় কিন্তু সংকুলান হচ্ছে না। সুদের টাকায় যদি সংকুলান না হয় তাহলে তখন কি করতে হয়? খরচাগুলো তো বন্ধ করতে পারছি না, অপরিহার্য খরচা, এগুলো খরচা করতেই হবে, তো সুদের টাকায় কুলিয়ে উঠতে পারছি না, ফলে মূলধনে হাত পড়ল। এবার কালকে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এর তাৎপর্যটা কি, এর পরিণামটা কি হবে। সুদের টাকায় চলছে না বলে আমি মূলধনের টাকাতে হাত দিলাম, এর পরিণামটা কি হবে? আমার মূলধন যতটা আছে তার উপরে তো সুদ আসছে, সেই সুদে আমার কুলোচ্ছে না, তাহলে মূলধনটা আরো কমে যাচ্ছে, মূলধন থেকে খরচা হচ্ছে, তার মানে আগামী মাস থেকে সুদ আরো কমে যাবে। তাহলে এতেই কুলোচ্ছে না, যদি সুদ আরো কমে যায় তাহলে মূলধনে আবার হাত দিতে হবে। আস্তে 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 জয়রাম মুখোপাধ্যায় ভিখিরিতে পরিণত হবেন, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। মূলধনে হাত পড়িতে লাগিল আর কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। কোম্পানির কাগজ সম্বন্ধে আগে আলোচনা করেছি না, করা হয়নি? হয়েছে। মানে এখন যেটা আমরা শেয়ার ট্রেডিং করি, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা, তো সেগুলো হচ্ছে কোম্পানির কাগজ। কোম্পানির লাভ হলে ডিভিডেন্ড দেয়, কিন্তু সেই কোম্পানির কাগজ পর্যন্ত বিক্রি করতে হলো। তো এইরকম একটা দুরবস্থার মধ্যে যখন মুক্তার মশাই পড়েছেন, সেই সময় একদিন প্রভাতে মানে কি সকালবেলায়, একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছিলেন। আমার চলবে কি করে, আমি কি ছিলাম আর এখন আমার কি পরিস্থিতি, আমার যেটা সামাজিক মর্যাদা এটা তো বজায় রাখতে হবে।
দেখো কালকে আমার চাকরি যদি চলে যায়, আমার জমানো কিছু নেই, তাই বলে কালকে আমি কি ভিক্ষা করতে পারবো? সম্ভব কি ওটা? সম্ভব নয়। কারণ কি, সামাজিক যে মর্যাদা আছে সেটাও বজায় রাখতে হবে। তো এইসব নিয়ে যখন উনি খুব চিন্তামগ্ন ছিলেন নিজের অবস্থার বিষয়ে, এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। আদরিণীকে, মুক্তার মশাইয়ের হাতিটা। তো মাহুত তাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। তো অনেকদিন থেকেই লোক মুক্তার মশাইকে বলছিল, হাতি যে আর কেন, আর হাতি রেখে কি করবে, ওকে বিক্রি করে ফেলো, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। সেই যুগে 30-40 টাকাটা কম টাকা নয়, বেশ টাকা। আজকের দিনেই যদি তোমরা চিন্তা করো, একটা হাতি যদি পুষতে হয় তার পিছনে কত টাকা করতে হবে। হাতিকে তো খাওয়াতে হবে। তা এখন লোকে গরু রাখতে পারছে না, গরু পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। তার খাওয়ার খরচা টানতে হবে, তার যত আত্মীয় আছে তাহলে তার জন্য লোক রাখতে হবে। হাতি থাকলে হাতির খাবারের খরচা আছে, তার দেখভাল করার আছে, মাউতের খরচা দিতে হবে, মাউতের বেতন দিতে হবে। তো যদি হাতিটাকে আপনি বিক্রি করে ফেলেন এই সময়, তাহলে আপনার কিন্তু 30-40 টাকা প্রত্যেক মাসে খরচা বেঁচে যাবে, আপনি সামলে উঠতে পারবেন, আপনার কষ্টটা অনেক কমে যাবে, আর্থিক কষ্টটা। কিন্তু এই কথা শোনার পরে যখনই কেউ এই কথা বলে, মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, আরো ভালো উপায় আছে তো, সেগুলো বলো। তোমরা বলো যে তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একা একে বিক্রি করে ফেলো। হাতিটা আমার 30-40 হাজার টাকা খরচা করিয়ে দিচ্ছে, তো আমার ছেলে মেয়ে নাতি নাতনি এদের পিছনে তো গাদা গাদা টাকা খরচা করতে হচ্ছে। তোমরা হাতিকে বিক্রি করতে বলছো, তার চাইতে বলো আমি ছেলে নাতি এদেরকে বিক্রি করে দিই। এরূপ উক্তির পর আর কথা চলে না। এই কথাটার মধ্য দিয়ে আদরিণীর প্রতি মুক্তার মশায়ের যে কি গভীর ভালোবাসা তার একটা পরিচয় আমরা পেলাম। তো যাই হোক, এখন যখন মাহুত স্নান করাতে নিয়ে যাচ্ছে, এই হাতিটাকে দেখে মুখোপাধ্যায় মশাইয়ের মনে হলো, একে যদি ভাড়া দেয়া যায়, একে যদি ভাড়া দেয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। অর্থাগম মানে অর্থের আগমন, মানে টাকা আয়। তাহলে যদি একে ভাড়া দিতে পারি, তাহলে এর মাধ্যমে আমার কিছু টাকা পয়সা আসবে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। আগের দিন জিজ্ঞেস করেছিলাম মুসাবিদা মানে কি? খসড়া করা, ড্রাফট করা। কোনো কিছু যদি ছাপতে দিই, কি ছাপবে সে, তো আমাকে তো লিখে দিতে হবে। ধর আমাদের স্কুলে কোনো একটা প্রোগ্রাম হবে, তো সেই প্রোগ্রামের জন্যে আমরা মানুষজনকে নিমন্ত্রণ করব। তো আমি কি ছাপাখানায় গিয়ে বলবো যে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, একটা নিমন্ত্রণ পত্র লিখে দেন তো, ওই ছাপিয়ে দেন তো? বলবো না, তারা ছাপা লিখবে না, আমাকে লিখে দিতে হবে। এবং আমাকে সেইভাবেই লিখতে হবে যাতে লেখাটা নির্ভুল হয়। ফলে আমি লিখবো, লেখার পরে প্রেসে দেবো, প্রেস সেটা ছাপাবে, ছাপানোর পর আমাকে একবার একটা মাস্টার কপিটা দেখিয়ে দেবে যে দেখুন তো এটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি দেখে পরে হ্যাঁ করার পরে তারপরে ওরা সব কার্ডগুলো ছাপবে। তো তাহলে বিজ্ঞাপনটা মুখোপাধ্যায় মশাই নিজেই লিখছেন, পরে এটা ছাপাতে দেবেন। তো বিজ্ঞাপনটায় কি লেখা রয়েছে, উপরে হেডিং দেয়া আছে, শিরোনাম দেয়া আছে, বস্তি ভাড়ার বিজ্ঞাপন। দেখবে যে কোনো লিফলেট হোক বা প্রচারের জন্য যে কোনো কাগজ হোক, দেখবে মূল বিষয়টা একটু বোল্ড অক্ষরে দেয়া থাকে।
মানে মোটা করে দেয়া থাকে, যাতে বিষয়টা দেখেই লোকে বুঝতে পারে কি। তারপর যাদের আগ্রহ হবে তারা সেটা পড়বে, যাদের আগ্রহ হবে না তারা সেটা পড়বে না। এই জন্য খবরের কাগজে দেখবে যে খবর দেয়, খবরের শিরোনামটা বড় বড় করে দেয়। কি খবর কাগজে দেখেছো তো? তার মানে কি, আমার হাতে খুব বেশি সময় নেই, প্রথমে শিরোনামগুলো দেখে নিলাম, যেগুলো আমার পছন্দ হলো সেগুলো চটচট করে পড়ে নিলাম, রেখে দিলাম। পরে আবার যখন ফাঁকা সময় পাবো তখন এসে বাকিটা পড়ব। অর্থাৎ দৃষ্টি আকর্ষণের জন্যে কিছু কিছু লেখা বোল্ড মানে মোটা হরফে লিখতে হয়। তো উনি লিখলেন হস্তি ভাড়ার বিজ্ঞাপন। এরপরে বিষয়টা কি রয়েছে, বিবাহের শোভাযাত্রা মানে বডি অব দি বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন, গমন আগমন দুটো মিলে হচ্ছে গমনাগমন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। নাম্নী মানে এই নামটা যার আছে, তাই তো, আদরিণী যার নাম। নামা মানে পুংলিঙ্গ, সার্থক নামা মানে এই লোকটার নামটা সার্থক। তার স্ত্রীলিঙ্গ হচ্ছে নাম্নী। কি স্ত্রীলিঙ্গ? নাম্নী। অনেকে ভুল করে নামাটাকে করে দেয়, স্ত্রীলিঙ্গ করে দেয়, ঠিক নয় এটা। তুমি বললেন বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাউতের খোরাকি 8 আনা। একুনে 4.5 টাকা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। বানানটা ভুল করা আছে। তত্ত্ব লইবেন মানে কি? হ্যাঁ, খোঁজখবর করবেন, যোগাযোগ করবেন। তারপরে নিচে নিজের নামটা এবং ঠিকানাটা দিয়েছেন, শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার চৌধুরী পাড়া। বোঝা গেছে? এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, প্রতি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে সাটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপন তো ছাপালা, এবার বিজ্ঞাপনটা তো মানুষের কাছে পৌঁছাতে হবে। তখনকার দিনে তো আর ফেসবুক ছিল না যে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, সমস্ত ফ্রেন্ডসরা জানতে পারলো, রিকোয়েস্ট করলাম যে এইটা একটু শেয়ার করে দেবে, ট্যাগ করলাম। তো তখনকার দিনে তো আর এসব ছিল না। তাহলে ওই বিজ্ঞাপন ছাপিয়ে, হ্যান্ডবিলের আকারে ছাপিয়ে উনি কি করলেন, ওই শহরের প্রত্যেকটা ল্যাম্প পোস্টে দিয়ে দিলেন। এখনো দেখবে, তোমরা দেখবে যাওয়া আসার পথে ল্যাম্প পোস্টে ওরকম বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়, উল্টো পাল্টা জিনিসের বিজ্ঞাপন। ঠিক আছে, সরকার যে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না আমার তো মাথায় ঢোকে না। তো যাই হোক, এখন উনি কি করলেন, রাস্তার ধারের যত ল্যাম্পপোস্ট ছিল, পথের ধারে যত গাছ ছিল, সেই গাছের ডালে ডালে এবং আরো অন্যান্য অনেক প্রকাশ্য জায়গায়, যেমন ধরো উনি যে কোর্টে আগে মুক্তারি করতেন, সেই কোর্টের বাইরের গেটের বাইরের দেয়ালে যদি একটা চিঠিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর লোক দেখতে পাবে। পোস্ট অফিসে যদি চিঠিয়ে দেওয়া হয় প্রচুর লোক দেখতে পাবে। এইগুলো হচ্ছে প্রকাশ্য স্থান, আটচালা, এখানেও বহু লোক আসা যাওয়া করে, আড্ডা দেয়। ফলে এরকম প্রকাশ্য স্থানে বিজ্ঞাপন সাটিয়া দেওয়া হইল। ফলটা কি হলো, হাতিটা মাঝে মাঝে ভাড়া কাটতে লাগলো। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। হাতির খোরাকি আমার লাগে 30 থেকে 40 টাকা, আর ভাড়া দিয়ে যেরকম ভাড়া পাওয়া যাচ্ছে তাতে 15-20 টাকার বেশি উঠছে না। মানে এখনো ঘাটতি রয়ে যাচ্ছে। মূলধনে হাত কিন্তু চলছে। যখন বিপদ আসে একা আসে না।
এই যখন অবস্থা, তখন মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল। মনে ওর বড় নাতি অসুস্থ হয়ে গেল। তো অসুস্থ হয়ে গেলে কি হবে? ও কি গরিব লোক নাকি, ভিখারি কি, যে ঠিক আছে একদিন উপাস দে, পড়ে থাকি বিছানায়, যা হলো হলো, যদি না হয় তখন কালকে দেখবো ওষুধের দোকানে গিয়ে একটা প্যারাসিটামল কিনে নিয়ে আসবো, এরকম তো। কিন্তু এরকম তো নয়, রোগ হলে চিকিৎসা করাতে হবে। তো সেই জন্য কার রোগ হয়েছে? বড় নাতির। এবার সেই জন্য ডাক্তার খরচ, ওষুধপত্রাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। হাতির খোরাকি 1 টাকাতে হয়ে যাচ্ছে, মাসে 30-40 টাকা, 1 টাকা 1.5 টাকায় হয়ে যাচ্ছে। এই যে অসুস্থ হয়ে গেছে, এর জন্যে ডাক্তার খরচ, ওষুধের খরচ, আর পথ্য মানে কি? ডায়েট। মানে যখন কেউ অসুস্থ হয়, তো অসুস্থ রোগীর জন্য বিশেষ ধরনের খাবারের ব্যবস্থা করতে হয়। ধরো কারো ডায়রিয়া হয়েছে, তাকে তুমি গরম গরম ঝাল ঝাল মুরগির ঝোল খাইয়ে দেবে? সেটা তো খাওয়াবে না। আবার তোমার যদি বেশ ঠান্ডা লেগে সর্দি করে থাকে, তখন ওইটাই তোমার পথ্য হবে, তাই তো? তো এক একটা রোগের জন্য বিশেষ ধরনের খাবার খাওয়াতে হয়, সেগুলোকে বলা হয় পথ্য। তো ওষুধ, পথ্য ইত্যাদির খরচ 5-7 টাকার কমে নির্বাহ হয় না। তাহলে একে তো টানাটানি চলছে, তারপরে বড় নাতির অসুখ, তারপরে মাসখানেক পরে বালকটি পতঞ্চিত আরোগ্য লাভ করিল। মানে 1 মাস এরকমে, 1-1.5 মাস এই খরচাটা টানতে হয়েছে। তারপরে সে কিছুটা সুস্থ হলো, খরচাটা কমবে একটু। কিন্তু বড় বধূ এবং মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা, দুজনেই গর্ভবতী। কয়েক মাস পরেই আরো 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। দেখো, তখনকার দিনে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ যত্ন আত্তির কোনো ব্যবস্থা ছিল না। পেট ভরে খেতে পাবে এইটুকুই, এর বেশি এই যে এখনকার যেটা নিয়ম হয়েছে, তোমার সাব সেন্টারে গিয়ে কার্ড করানো, দেখানো, নিয়মিত প্রেশার মাপা, রক্তে হিমোগ্লোবিন কতটা আছে মাপা, তার জন্য আয়রন ট্যাবলেট খাওয়া, এই সব তখনকার দিনে এত সব ছিল না। ফলে অন্তঃসত্ত্বা হয়েছে তাতে ঝামেলা খুব একটা নেই, কিন্তু 2 দিন পর তো ডেলিভারি হবে। এই যে 2টো শিশু আসবে,